my loving students and my respected followers, today our class, as you see on my screen, rules for subject verb agreement. Okay, this is very important topic in our English grammar, because from lower class to upper class and in any kind of competitive examinations, so many questions are set up from this very important topic. In my last class, there I showed you some practice set MCQ on the same topic, subject verb agreement, isn't it? This is subject verb agreement, isn't it? There I also told you a lot of things, how a verb in a sentence, okay, is used, and how we have to change the shape and place of a verb in a sentence, and we get our required expression in English sentence, isn't it? All these things I already discussed in that class. Now today I don't like to linger the same discussion. Subject verb agreement মানেটা কি? Subject verb agreement মানে সাবজেক্ট অনুযায়ী তোমার বাক্যে তুমি ভার্বটাকে বসাও। সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি আছে। সাবজেক্ট সিঙ্গুলার এবং তার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এবং তার পার্সন। তোমরা তো জানো সাবজেক্ট সবসময় কোনো নাউন বা প্রোনাউন, এবং তারা তিনটা পার্সনে থেকে থাকে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ক্লিয়ার? এবং সেই পার্সনগুলো আবার সিঙ্গুলার না প্লুরাল, এই দুটো জিনিস আমাদের দেখে নিতে হয়। অর্থাৎ সাবজেক্টের দুটো জিনিসের উপরে ভার্বের পরিবর্তনটা নির্ভর করে। তাহলে কিভাবে সেই ভার্ব পরিবর্তিত হবে সাবজেক্ট অনুসারে, এই বিষয়টাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তি অনুযায়ী তারা ব্যবহার হয় একটি বাক্যে, তাকে ইংরাজিতে আমরা কি বলি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ঠিক আছে? তাহলে দেখো, এই যে একটা ভার্ব, ঠিক আছে, একটা ভার্ব, এটা একটা সেন্টেন্সে আমরা বসাবো। তাহলে আমার সেন্টেন্সটা আমরা কি জানি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা আমাদের জেনারেল সেন্টেন্সের প্যাটার্ন, ইজন্ট ইট? এবার এই যে সাবজেক্টটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, প্রথমত হচ্ছে তার পার্সন, অর্থাৎ এটা কোন পার্সনে আছে। ঠিক আছে? কোন পার্সনে আছে এটা তোমাকে জানতে হবে। আর একটা কী জানতে হবে? এর নাম্বার। ঠিক আছে? এর নাম্বার তোমাকে জানতে হবে, অর্থাৎ এটা সিঙ্গুলার না প্লুরাল। ক্লিয়ার? এই দুটো জিনিসকে তুমি যতক্ষণ পরিষ্কারভাবে না বুঝতে পারছো তোমার সাবজেক্টটাকে দেখে, ততক্ষণ তুমি ভার্বের প্যাটার্নটা কী হবে, ভার্বের শেপটা কী হবে, ঠিক আছে, সেটা তুমি কারেক্টলি ইউজ করতে পারবে না ভার্বটিকে। এই জিনিসটাই আমরা শিখব আজকে। আমরা কতগুলো রুলস, ঠিক আছে, মানে সাবজেক্ট কী হলে ভার্বটার শেপ কী হবে, সেই যে নিয়মাবলী, সেটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে? এবং এগুলো যদি অনেকগুলো রুল আছে, আমরা একের অধিক ক্লাসে শেষ করার চেষ্টা করব। তোমরা নোট করবে এবং বোঝার চেষ্টা করবে, দেখবে খুব ইজি। আমি বাংলা ভাষাতেই বলে যাব সব আলোচনা, ঠিক আছে? যদিও তোমাদের রুলসগুলো ইংরেজিতেই আছে, অসুবিধা নেই, আমি সব দেখিয়ে দিচ্ছি। ওকে, নাও লেট মি স্টার্ট। দেখো, 1 নম্বর রুলে কি বলেছে? বলছে দেখো, টু নাউন্স অর প্রোনাউন্স, অর্থাৎ দুটো নাউন অথবা প্রোনাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয়, খেয়াল রাখো, অ্যান্ড দিয়ে যুক্ত হয়, দুটি নাউন বা প্রোনাউন যদি কখনো অ্যান্ড দিয়ে তোমার যুক্ত থাকে সাবজেক্টের মধ্যে। যেমন দেখো, আমার এই গোটা হচ্ছে আমার কাছে কি আছে? গোটা আমার কাছে ভার্ব আছে। ক্লিয়ার? তাহলে ভার্বের আগে কি থাকে আমাদের? ভার্বের আমাদের থাকে সাবজেক্ট। এই সাবজেক্টটার মধ্যে দেখো দুটো নাউন আছে, একটা রাম আছে, একটা শ্যাম আছে।
এবং এই নাউন দুটো দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, তাই বলা হয়েছে যদি দুটো নাউন অথবা যদি দুটো প্রোনাউন, ক্লিয়ার, অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে তোমার ভার্বটা কি হবে? বলছে ভার্বটা নাকি প্লুরাল ভার্ব বসবে। প্লুরাল ভার্ব মানে কি? দেখো এইখানে তো আমার গো আছে, তাই না? ফলো করো, গো আছে। তাহলে এই যে গো, এর সাথে যদি তোমার ইএস যুক্ত হয়ে যায় তাহলে কি বুঝবো আমরা? আমরা বুঝবো সাবজেক্টটা সিঙ্গুলার থার্ড পারসনে আছে। ক্লিয়ার? সিঙ্গুলার সাবজেক্ট জেনারেলি কি হয়? সিঙ্গুলার ভার্বকে ফলো করে। এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজন্ট ইট? যদি এখানে আমার সাবজেক্টটা হি হতো তাহলে এটা আমার কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে সে ভার্বকে কিন্তু সিঙ্গুলারই ব্যবহার করবে। ক্লিয়ার? কিন্তু এখানে আমি গো, এটা কিন্তু আমি প্লুরাল ভার্ব পাচ্ছি, কারণ এর সাথে ইএস নেই। ক্লিয়ার? তাহলে আমি দেখতে পাচ্ছি সাবজেক্টের মধ্যে যদি দুটো নাউন বা দুটো প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে কখনো, তাহলে তোমার ভার্বটা কিন্তু সবসময় প্লুরাল ফর্ম হবে। যেমন এখানে গো আছে, আর যদি গোস মানে কি? সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে তোমার গোয়ের সাথে ইএস হয়ে গেল, তার মানে আমরা কি বলবো? সিঙ্গুলার ভার্ব শেপ। ঠিক আছে? এই ভার্বটাকে আমরা বলি সিঙ্গুলার ভার্ব শেপ। কখন এটা হয়? যদি তোমার সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। ক্লিয়ার? এখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলারই পাচ্ছি, রামও থার্ড পারসন সিঙ্গুলার, স্যামও, কিন্তু এরা দুজন মিলে দুটো হয়ে গেছে, তার মানে প্লুরাল হয়ে গেছে। তাহলে সাবজেক্ট এখানে প্লুরাল হয়ে গেছে, তাই ভার্বটা সে প্লুরাল ফলো করবে। ক্লিয়ার? এবার দেখো প্রোনাউন, ইউ একটা প্রোনাউন, আই একটা প্রোনাউন। ক্লিয়ার? তাহলে এই দুটো প্রোনাউন মিলে কি হয়ে গেল? প্লুরাল প্রোনাউন হয়ে গেল, তাই না? অ্যান্ড দিয়ে যুক্ত আছে, খেয়াল করো, অ্যান্ড দিয়ে যুক্ত আছে। তখন তোমার ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। তাহলে হ্যাভটা আমার কাছে প্লুরাল ভার্ব আছে, ইউ অ্যান্ড আই হ্যাভ ডান দিস। আবার দেখো এটার সিঙ্গুলার ফর্ম তো তোমরা খুব ভালো করে জানো, এর সিঙ্গুলার ফর্ম কি আছে? হ্যাজ, তাই না? হ্যাভের যখন তোমার সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন হবে তখন আমরা সাধারণত হ্যাজ ব্যবহার করি, তাই না? তাহলে প্লুরাল ফর্ম কি হয়ে যাবে? হ্যাজের হ্যাভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ইউ অ্যান্ড আই এরা দুজন মিলে দুটো পার্সন এখানে চলে এসছে, তাই তোমার সাবজেক্ট এখানটায় প্লুরাল, তাই তোমার ভার্বও এখানে প্লুরাল। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো নেক্সট, তাহলে এই যে দুটো সাবজেক্ট, এই দুটো সাবজেক্ট মিলে সাবজেক্ট কি হয়ে গেছে? প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে। এটা মনে রাখো, তাহলেই দেখবা ক্লিয়ার। এখানে যেমন রাম অ্যান্ড শ্যাম মিলে প্লুরাল সাবজেক্ট হয়ে গেছিলো, তাই ভার্বটা প্লুরাল হয়েছে। ক্লিয়ার? এবার দেখো নিয়মগুলো আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, সো দ্যাট যখনই আবার আমি এমসিকিউ আনবো তোমাদের বেটার প্র্যাকটিসের জন্য। এই আসলে কি এগুলো, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে এই টপিকটা খুব ভালো করে জেনে ফেললে দেখবে যে পরবর্তীকালে ক্লাসে বা যেখানেই হোক তোমাদের না ওই সেন্টেন্স এরর, অর্থাৎ একটা বাক্যের মধ্যে ভুল আছে কি না সেটা তোমাদের আইডেন্টিফাই করতে দেবে বিভিন্ন সময়, দেখবে। তো সেই আইডেন্টিফিকেশনের জন্য আবার নির্ভুল ইংরেজি লেখার জন্য বা বলার জন্য এই সাবজেক্টগুলোকে চিনে নিতে হয় যে তারা থার্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল কি না। ঠিক আছে? সেভাবে চিনে নিলে ভার্বটাকে তোমরা সঠিকভাবে বোঝাতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে এরা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তো আমি দেখবে টাইম টু টাইম এগুলোর উপরে আমি প্র্যাকটিস সেট আনবো, তখন তোমাদের এই নিয়মগুলো আমি আগেই দেখিয়ে রাখছি। তাহলে এই নিয়মগুলো জানা থাকলে দেখবা তোমরা খুব সহজেই ওগুলোকে তোমরা করতে পারবে। এখন দেখো 2 নম্বর একটা নিয়ম কি দিয়েছে শোনো। বলছে ওয়ান অফ ইজ ইউজড উইথ এ প্লুরাল নাউন। তাহলে দেখো এই যে ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটা আমার কাছে কি আছে? বলছে প্লুরাল নাউন। তাহলে এই যে মাই ফ্রেন্ডস, এই ফ্রেন্ডসটা হচ্ছে আমার কি আছে? প্লুরাল নাউন আছে না? দেখো ভালো করে, প্লুরাল নাউন আছে, প্লুরাল নাউন আছে। ক্লিয়ার? এস যুক্ত আছে দেখো, তার মানে তুমি তো বুঝতেই পারছো এটা প্লুরাল নাউন আছে। কিন্তু যদি বলছে যে প্লুরাল নাউনের সাথে যদি ওয়ান অফ শব্দটা ব্যবহার থাকে, খেয়াল রাখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। ক্লিয়ার? তার মানে প্লুরাল নাউনটা যদি ওয়ান অফ দিয়ে
তোমার বাক্যেতে এসে ব্যবহার হয়, তাহলে তোমাকে কিন্তু এই ওয়ান অফটা কি, এটা আমাদের কাছে একটা ফ্রেশ, তাই না? তাহলে এই ওয়ান অফ যদি তোমার প্লুরাল সাবজেক্ট বা প্লুরাল নাউনের আগে যদি ওয়ান অফ থাকে, তাহলে তুমি বুঝবে তোমার ভার্বটা কিন্তু সিঙ্গুলার ফলো করবে। দেখো এখানে ইজটা আমার সিঙ্গুলার ভার্ব ফলো করেছে, কারণ ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে তোমার প্লুরাল ভার্ব। ক্লিয়ার? আর হচ্ছে প্লুরাল ভার্ব। যদি মাই ফ্রেন্ডস থাকতো, মনে করো ওয়ান অফ নেই, ওয়ান অফটা নেই, ক্লিয়ার, শুধু আছে মাই ফ্রেন্ডস, তখন কিন্তু প্লুরাল হয়ে যাবে, তখন একদম প্লুরাল হিসেবেই সাবজেক্টটা ব্যবহার হবে, তখন ভার্বও প্লুরাল হয়ে যাবে। ক্লিয়ার? মাই ফ্রেন্ডস আর হয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু বলছে কি, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন। ক্লিয়ার? তাই একজনকে এখানে বলছে বলে এটা সিঙ্গুলার ভার্ব ইজকে ফলো করবে। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর, দেখো কি বলেছে, ওয়ান অফ দি বুকস। তাহলে এটাও তোমার কাছে কি আছে, প্লুরাল নাউন আছে, এটাও তোমার কাছে প্লুরাল নাউন আছে। ক্লিয়ার? তাহলে বুকস যদি থাকতো শুধু দ্য বুকস, তাহলে কিন্তু এই ওয়াসটা তোমার কাছে কিন্তু সিঙ্গুলার, খেয়াল রাখবা, এটা সিঙ্গুলার ভার্ব, এটা তোমার সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব। আর তোমার ওয়ার যদি থাকে, ওয়ার হচ্ছে আমার প্লুরাল ভার্ব, খেয়াল রাখবে, এই দুটার মধ্যে তফাৎ, এটা প্লুরাল ভার্ব। তাহলে শুধু যদি দ্য বুকস দিয়ে সেন্টেন্সটা শুরু হতো, তাহলে আমরা বলে দিতাম আমাদের সাবজেক্টটা, ক্লিয়ার, এই যে সাবজেক্টটা আমাদের, এই যে সাবজেক্ট, তখন আমাদের এই সাবজেক্টটা কিন্তু প্লুরাল হয়ে যেত, যেহেতু এখানটায় এস আছে। ক্লিয়ার? তখন আমাদের ভার্ব প্লুরাল ফলো করতো, অর্থাৎ ওয়ার ফলো করতো। কিন্তু আমরা দেখলাম যে আমাদের নাউনটা প্লুরাল, বুকস আছে, কিন্তু সেটা ইন্ট্রোডিউস হয়েছে, অর্থাৎ বাক্যে সেটা তুলে ধরা হয়েছে, ওয়ান অফ দিয়ে শুরু করা হয়েছে। তার মানে ওয়ান অফ মানেই তোমার পরে প্লুরাল থাকলেও বুঝতে হবে একটা বা একজনকে নিয়ে আলোচনা হচ্ছে, তাই তোমার কি এই যে সিঙ্গুলার ভার্বটাকে তখন তোমার ফলো করতে হবে, তখন ওয়ার বসানো যাবে না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ওয়ান অফ দ্য বুকস ওয়াজ স্টোলেন, বইগুলোর মধ্যে একটি চুরি গিয়েছিল। ক্লিয়ার? এবার দেখো আমরা 3 নম্বরে যাই। হ্যাঁ, বলছে নাউন্স দ্যাট আর কানেক্টেড বাই ইচ অ্যান্ড এভরি, ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ পরীক্ষায় এগুলো আসে। টেক এ সিঙ্গুলার ভার্ব উইথ দেম। ক্লিয়ার? দেখো এই যে বয় একটা আমার কাছে কি আছে, এটা নাউন আছে। ক্লিয়ার? আবার দেখো এই নাউন, যদি এই নাউনের আগে তোমার ইচ অথবা এভরি যদি থেকে থাকে, তাহলে তোমরা সবসময় বুঝবে যে তোমার ভার্বটা কিন্তু সিঙ্গুলার ব্যবহার হবে। ঠিক আছে? আমরা একটু আগে দেখালাম ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে ইচ বয়, তার মানে প্রতিটি আলাদা আলাদা বয়। ঠিক আছে? তাহলে কোনো নাউন যদি ইজ বা এভরি দিয়ে তোমার বাক্যে শুরু হয়, তাহলে বুঝবে সাবজেক্টটা তোমার কিন্তু তখন সিঙ্গুলার হিসাবে ট্রিট হবে, অর্থাৎ সাবজেক্ট তখন সিঙ্গুলার হিসাবে ট্রিট করতে হবে। ক্লিয়ার? এই জায়গাগুলো ভালো করে দেখে রাখো। ক্লিয়ার? তাহলে আমার সাবজেক্টের নাউন যদি ইচ বা এভরি দিয়ে বাক্যতে শুরু থাকে, অর্থাৎ নাউনটার আগে ইচ বা এভরি দিয়ে যদি শুরু হয় সাবজেক্টটা, তাহলে বুঝতে হবে যে এই টার্মগুলো সবসময় সিঙ্গেল ইউনিটকেই বোঝায়। ক্লিয়ার? এবং তখন তোমার ভার্বটা কিন্তু সবসময় সিঙ্গুলার হবে। তোমরা তো জানো ইজের প্লুরাল ভার্ব হচ্ছে আর, তাহলে আমাকে আর বসালে হবে না, ওয়াজের জায়গায় ওয়্যার বসালে হবে না। আর এবং ওয়্যার এরা কিন্তু তোমার প্লুরাল ভার্ব। ঠিক আছে? একটা প্রেজেন্টের, একটা পাস্টের। ঠিক আছে? এই দুটো আমাদের কাছে কিন্তু প্লুরাল, এরা ব্যবহার করতে পারবে না।
তোমাকে ওয়াজ বা ইজ সিঙ্গেল ভার্ব সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট 4 নম্বরে কি বলছে, ইফ টু নাউন্স আর কানেক্টেড বাই অ্যান্ড দিয়ে কানেক্ট হলো দুটো নাউন্স, বাট আর মিন ফর ওয়ান পার্সন, কিন্তু একটা ব্যক্তিকেই বা একটা বস্তুকেই যদি উল্লেখ করে, যেমন মনে করো যে টাইম একটা নাউন, টাইড একটা নাউন, এটাও আমাদের কাছে নাউন আছে, আবার টাইডও আমাদের কাছে নাউন আছে। এই দুটো নাউন আমরা দেখলাম অ্যান্ড দিয়ে যুক্ত আছে। এরকম একটা আমরা একটু আগে উদাহরণ হিসাবে নিয়ে মানে রুলটা দেখে নিয়েছিলাম যে যদি তোমার সাবজেক্টে দুটো নাউন বা প্রোনাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে নাকি তোমার ভার্বটা প্লুরাল হবে, সেখানে দেখানো হয়েছে। এই জায়গাটা একটু আলাদা হয়ে গেল এবং এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসবে, ক্লাসের পরীক্ষাও আসে। দেখো কি বলা হয়েছে, বলছে যদি তোমার সাবজেক্টে দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, যেমন টাইম অ্যান্ড টাইড আছে, যুক্ত থাকে, কিন্তু এই দুটো মিলেমিশে একটা বস্তু, একটা পার্সন বা একটা ধারণা বা একটা বস্তুকেই মিন করে, তাহলে কিন্তু তোমার এই ভার্বটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে। খেয়াল রাখবে, সিঙ্গুলার হয়ে যাবে। তোমরা তো জানো যে ওয়েট হচ্ছে আমার প্লুরাল হিসাবে হয়, আর সিঙ্গুলার ভার্ব মানে ভার্বের সাথে এস যুক্ত থাকে, তাই না? তাহলে দেখো টাইম অ্যান্ড টাইড, সময় এবং তোমরা জানো ঢেউ, সময় এবং জলের ঢেউ। তাহলে সময় এবং ঢেউ এই দুটো একটা আইডিয়াকে, একটা ধারণাকে প্রকাশ করে। টাইমও যেমন কারোর জন্য অপেক্ষা করে না, সে তার মতো করে চলে, ঠিক তেমনি নদীর যে ঢেউ বা সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সে তার নিয়মেই কি করে, চলতে থাকে। তাহলে এই দুটো একটা ধারণাকে প্রকাশ করে। ধারণাটা কি? ধারণাটা হচ্ছে এই যে টাইম যেই কাজটা করে টাইডও সেই কাজটাই করে, অর্থাৎ টাইমও কারোর জন্য অপেক্ষা করে না, নিজের মতোই চলে, নদীর ঢেউও কারোর জন্য অপেক্ষা করে না, নিজের মতোই চলে। এই যে নিজের মতো দুজনেই চলছে, সেম আইডিয়াটা দুইজনই পালন করে, ধারণাটা। ঠিক আছে, সেই জন্য যেহেতু দুটো নাউন যদিও তারা আলাদা, কিন্তু ধারণাগত দিক দিয়ে দুইজনের কর্মকাণ্ড একই, সেই জন্য এই দুজনকে আমরা কি হিসাবে ধরি নিই, এটাকে আর এটাকে মিলে অ্যান্ড থাকা সত্ত্বেও এদেরকে কিন্তু আমরা সিঙ্গুলার সাবজেক্ট বলবো। কেন? ধারণাগত দিক দিয়ে এরা একই রকমের ভূমিকা পালন করে, একটু আগে আমি বললাম, তাই একে আমরা কি বলবো, সিঙ্গুলার সাবজেক্ট বলবো। সুতরাং এই যে এই রকম যত পাবে দেখবে তাদের ক্ষেত্রে ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কি করে বুঝছো? এই যে এস যুক্ত আছে, তাই না? আচ্ছা, এবার চলো 2 নম্বর, দ্য প্রিন্সিপাল অ্যান্ড সেক্রেটারি। এইবার দেখো আর একটা জিনিস, এবার এইটা একটা আমার কাছে নাউন আছে, খেয়াল করো, আবার সেক্রেটারি একটা নাউন আছে, খেয়াল করো, ক্লিয়ার? এবার দেখো অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ভালো করে বুঝে নাও, এই দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে, ক্লিয়ার? কিন্তু দেখো একই ধারণা বা একই বস্তু বা একই ব্যক্তিকে বোঝায় কি না। দেখো এখানে দিটা খুব ইম্পর্টেন্ট, দি প্রিন্সিপাল মানে দি হচ্ছে আমরা জানি ডেফিনিট আর্টিকেল, তাহলে প্রিন্সিপালকে নির্দিষ্ট করে দিচ্ছে, কিন্তু এই পয়েন্টে দেখো এখানে কিন্তু কোনো দে নেই, খেয়াল করো, দি নেই, এখানে কোনো দি নেই। যদি এখানে দি থাকতো তাহলে দ্য সেক্রেটারি আর দ্য প্রিন্সিপাল সম্পূর্ণ আলাদা আলাদা ব্যক্তি, মাইন্ড ইট। কিন্তু যদি একটা দি আছে আর এই পোস্ট সেক্রেটারির আগে কোনো দি নেই, তার মানে বুঝে নেবা একই ব্যক্তির দুটো পোস্ট, একই ব্যক্তি মানে যে ব্যক্তি প্রিন্সিপাল সেই ব্যক্তি সেক্রেটারি, ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, প্রিন্সিপাল
দ্য প্রিন্সিপাল, দ্য সেক্রেটারি যদি হতো তাহলে দুজন ব্যক্তি, ভার্ব তখন প্লুরাল ফলো করতো, ওয়াজের জায়গায় ওয়্যার হতো। ক্লিয়ার? কিন্তু এখানে প্রিন্সিপালের আগে দি আছে, সেক্রেটারির আগে দি নেই। তার মানে এখন আমরা বুঝব যে এখানে যে ব্যক্তি প্রিন্সিপাল তিনিই সেক্রেটারি। সুতরাং এন্টায়ার সাবজেক্টটা আমার কাছে কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সিঙ্গুলার সাবজেক্ট হয়ে গেল। ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে ফলো করবে, কারণ ওয়াজের প্লুরাল ভার্ব হচ্ছে ওয়্যার। ক্লিয়ার? এবার চলো, খুব ইম্পর্টেন্ট এগুলো। 5 নম্বরে দেখো, হোয়েন টু সাবজেক্টস আর জয়েন্ট বাই অ্যাজ ওয়েল অ্যাজ, খুব ইম্পর্টেন্ট, ভীষণ নিজেদের লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, ঠিক আছে, ভীষণ আসবে, ভীষণ ইম্পর্টেন্ট এরা, খেয়াল করো। বলছে টু সাবজেক্টস যদি যুক্ত থাকে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে, অথবা অ্যালং উইথ দিয়ে, অথবা টুগেদার উইথ দিয়ে, অথবা ইন অ্যাডিশন টু। ক্লিয়ার? এগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? যেমন এইখানে একটা প্রোনাউন আছে, আবার এইখানটায় একটা নাউন আছে, তাই না? তাহলে আমার কাছে কি আছে? টু সাবজেক্টস। ক্লিয়ার? তাহলে এইটা একটা আমার সাবজেক্টস আছে, আবার এইটা একটা আমার কাছে সাবজেক্টস আছে। ক্লিয়ার? এই দুটো সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এক্ষেত্রে আমার এই যে ভার্বটা, এটা কি হবে? এটা সিঙ্গুলার না প্লুরাল হবে? ক্লিয়ার? কারণ এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তাহলে একের অধিক আছে, তাহলে তো প্লুরাল হয়ে যাওয়ার কথা, তাই না? কিন্তু দেখো, এই যে কথাগুলো বলছি, যে দুটো সাবজেক্ট, যেমন শি আছে আর হার ফ্রেন্ডস আছে, এই দুটো সাবজেক্ট যদি দেখো অ্যাজ ওয়েল অ্যাজ, অথবা অ্যালং উইথ, অথবা টুগেদার উইথ, অথবা ইন অ্যাডিশন টু, এদের কোনো একটা দিয়ে এইভাবে যুক্ত থাকে, এখানে যেমন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত আছে, তাহলে তোমাকে কি করতে হবে? দেখো, তোমার যে ফার্স্ট সাবজেক্ট, এই যে তোমার ফার্স্ট সাবজেক্ট, এই ফার্স্ট সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে তোমার ভার্বের গঠন। যদি ফার্স্ট সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, যদি ফার্স্ট সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। কথা বুঝছো? তাহলে এইখানে সাবজেক্টটা সিঙ্গুলার, তাই এখানে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তোমরা জানো ইজের প্লুরাল ভার্ব হচ্ছে আর, কিন্তু যদি এরকম থাকতো সেন্টেন্সটা, সাপোজ দে, ঠিক আছে, অ্যালং উইথ আদার স্টুডেন্টস, ঠিক আছে, এইবার আমার ভার্বটা কি হবে? আমি আর দিব নাকি ইজ দিব? এটা প্লুরাল, এটা সিঙ্গুলার। ঠিক আছে? তারপরে অন্য কিছু লিখলাম, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এইটা তো তোমার ভার্ব। তাহলে ভার্বের আগে আমরা কি জানি? সাবজেক্ট জানি। ক্লিয়ার? এটা আমরা সাবজেক্ট জানি, ভার্বের আগে সাবজেক্ট বসে। এখন এই সাবজেক্টটার উপরে ডিপেন্ড করবে তোমার ভার্ব প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে। তো বলা আছে এই যে অ্যালং উইথ, এখানে আমি সেট করেছি এই যে অ্যালং উইথ আছে, তো বলছে প্রথম যে সাবজেক্টটা আছে সেইটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ হবে, যদি সেটা প্লুরাল হয় তাহলে আর হবে। তাহলে এক্ষেত্রে আমার ভার্বটা কি হয়ে যাবে? দে প্লুরাল আছে তাই আর হবে। ক্লিয়ার? এখন দেখো 2 নম্বর, হি উইথ হিজ প্যারেন্টস। দেখো এই যে বলছে অ্যালং উইথ, টুগেদার উইথ, অথবা শুধু উইথ থাকলেও কিন্তু একই জিনিস। এইখানে শুধু উইথ আছে,
তার মানে এখানে আছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু। আবার তোমরা এখানে ধরে নাও একটা শুধু উইথ দিয়ে থাকলেও তোমাদের কিন্তু একই ফর্ম ইউজ করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আছে হি উইথ হিজ প্যারেন্টস, তাহলে আমার এর উপরে ডিপেন্ড করবে, এটা আমার কাছে সিঙ্গুলার আছে, প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল তার উপরে ডিপেন্ড করবে তোমার ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। এটা তাহলে আমার কাছে আছে সিঙ্গুলার, এটা আমার কাছে আছে সিঙ্গুলার, তাই আমার ভার্বটাও হয়ে গেল সিঙ্গুলার। ক্লিয়ার ব্যাপারটা? অন্য কোনো কিছুর দিকে তাকাবে না। ক্লিয়ার? এইখানে কি আছে সেটা তোমার দেখার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝে গেলে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা 6 নম্বরে যাব। ঠিক আছে? বলছো হোয়েন টু অর মোর সাবজেক্টস আর কানেক্টেড বাই অর, নর, ইদার অর, নিদার নর। তার মানে কি, ধরো দুটো সাবজেক্ট অর দিয়ে কানেক্ট করা আছে, দুটো সাবজেক্ট অর দিয়ে জুড়ে দেওয়া আছে, অথবা নর দিয়ে জুড়ে দেওয়া আছে, অথবা ইদার অর অথবা নিদার নর দিয়ে জুড়ে দেওয়া আছে, মনে করো, তখন তোমার ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, ইদার রাম অর শ্যাম, তার মানে এই যে এটা আমরা ইউজ করলাম, ইদার রাম অর শ্যাম। ক্লিয়ার? এবার বোঝো, যখনই দেখবে অর দিয়ে অথবা নর দিয়ে অথবা ইদার অর অথবা নিদার নর দিয়ে তোমার, এটা তোমার কাছে ভার্ব আছে না, এটা তোমার কাছে আছে ভার্ব। ক্লিয়ার? তার মানে এইটা কি আছে তোমার কাছে, এটা তোমার কাছে আছে সাবজেক্ট, এটা তোমার কাছে আছে সাবজেক্ট। তাহলে এই যে সাবজেক্টটা, সাবজেক্টের কোন শব্দটা, সাবজেক্টের মধ্যে কোন শব্দটার সাথে ভার্বের সম্পর্ক, যাকে আমরা সাবজেক্টিভ ওয়ার্ড বলি, যার উপরে নির্ভর করবে, এন্টার সাবজেক্টের উপরে ভার্ব নির্ভর করে না। ক্লিয়ার? যার সাথে ভার্বের সম্পর্ক, অর্থাৎ এই যে ভার্বকে তুমি যদি, আবার আমি বলছি, ভার্বকে তুমি যদি কি অথবা কে, এই কি বা কে দিয়ে প্রশ্ন করো, তাহলে এখানে কাকে পাচ্ছ? রাম অর শ্যাম, হয় রাম অথবা শ্যাম। তাহলে জানে, কে জানে, কে জানে, তাহলে শ্যাম জানতে পারে অথবা রাম জানতে পারে, তাই না? তাহলে রাম আর শ্যামকে নিয়ে আমাদের প্রবলেম, সাথে আমার ইদার রাম অর শ্যাম, ইদার অর দিয়ে সাবজেক্টটাকে এখানে জুড়ে দেওয়া আছে। তাহলে তোমার ভার্ব এখন কি হবে? রাম আর শ্যাম দুজনকেই নিব, তাহলে তো প্লুরাল হয়ে যাবে। এক্ষেত্রে বলা হয়েছে, যখন তোমার সাবজেক্টটা অর অথবা নর অথবা ইদার অর অথবা নিদার নর দিয়ে সাবজেক্টটা জুড়ে দেওয়া হবে, তখন তোমার শেষ লাস্ট যে, দেখো, লাস্ট সাবজেক্ট, ঠিক আছে, লাস্ট সাবজেক্টটাকে তোমার কনসিডার করতে হবে, লাস্ট সাবজেক্ট ফলো করতে হবে, লাস্ট সাবজেক্ট টু বি ফলোড, টু বি ফলোড। কি লিখলাম? লাস্ট সাবজেক্ট টু বি ফলোড। তাহলে এখানে লাস্ট সাবজেক্ট কি আছে? শ্যাম। শ্যাম যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্ব সিঙ্গুলার হবে, শ্যাম যদি প্লুরাল হয়, মানে শ্যামের জায়গায় লাস্ট সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্ব সিঙ্গুলার হবে, লাস্ট সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে তোমার ভার্ব প্লুরাল হবে। এখানে আমাদের লাস্ট সাবজেক্ট শ্যাম আছে সিঙ্গুলার, তাই দেখো তোমার ভার্বটার সাথে এস যুক্ত হয়ে গেছে, তার মানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজকে আমরা এই 6 নম্বর রুল পর্যন্তই রাখলাম। এইটুকু জায়গা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে যে বাকি রুলগুলো রয়েছে, আরও কিছু রুল রয়েছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুল, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আজকে যতটুকু করলাম 1 থেকে 6 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের জানতে ইচ্ছা হয় আরও কিছু, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে দিও, আমি সেখানে থাকবো, উত্তর দেবো, কোনো প্রবলেম নেই। না হয় আবার আমরা
ক্লাসটাকে না নেব, কোনো শিখতে আমাদের হবেই। ওকে, এর জন্য যদি আমাদেরকে একের অধিকবার সেম ক্লাসকে নিতে হয়, নেব, নো প্রবলেম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবং এই জিনিসগুলো দেখবে তোমাদের ওই ক্লাস 4-5 থেকে শুরু হয়, প্রায় সারা জীবনই চলে। 11-12 সে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, সেখানেও থাকবে, কম্পিটিটিভ এক্সামেও এগুলো থাকবে। এবং এগুলো ভালো করে না জানলে তোমরা সেন্টেন্স এরর, সেন্টেন্স কারেকশন এগুলো করতে পারবে না। দে আর ভেরি ইম্পর্ট্যান্ট, ইজন্ট ইট? তাহলে এইটুকু জায়গা পর্যন্ত আমরা আজকে ক্লিয়ার করলাম। আমরা নেক্সট ডেট ফলো করো, নেক্সট ডেটে আমরা আরও কিছু নিয়ে আলোচনায় বসবো। আশা করি তোমাদের কাছে এটা অনেকটাই ইনফরমেটিভ বলে মনে হয়েছে। তোমরা যদি আমার এই চ্যানেলে যুক্ত হয়ে শিখতে থাকো, আমি খুশি হব। আসলে তোমাদের জন্যই, তোমাদের শেখার জন্যই আমি এই চ্যানেলটাকে রান করাচ্ছি। ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, যাতে তোমাদের মতো অনেক ছেলেমেয়েরা আমার এই চ্যানেলগুলো থেকে হেল্প পায়। ঠিক আছে? আজকের জন্য এখানে থাকলো। হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।